বিপক্ষ শিবির মোটামুটি ঘেঁটে গেছে। প্রথমত এসআইআর এর ভোট ব্যাংক নিয়ে কিভাবে অঙ্ক মেলাবে সেটাই তারা বুঝতে পারছে না। তার উপর গোদের উপর বিষ ফোড়ার মতো যেটা ভয়ঙ্কর কাণ্ড তাদের সঙ্গে হয়েছে, সেটা হচ্ছে তাদের পরামর্শদাতা সংস্থা তারা বলেছে 2026-এর নির্বাচন তাদের জন্য সব থেকে কঠিন নির্বাচন হতে চলেছে এবং সেই জন্য এই নির্বাচনে জেতার চান্স খুব কম রয়েছে। আর তাই তাদের অন্তত যদি জিততে হয় বা কোনো রকমে মান রক্ষা করতে হয়, তাহলে বহু বহু প্রার্থী নাকি বদল করতে হবে। যা শোনা যাচ্ছে 75 থেকে 80 জন এমএলএ নাকি এবার টিকিটই পাচ্ছেন না। তার মধ্যে প্রচুর মন্ত্রী রয়েছেন, প্রচুর মন্ত্রী বা দাপুটে বিধায়ক, তাদের বিধানসভা কেন্দ্র চেঞ্জ করতে হবে। ফলে সেই নিয়ে সেগুলো যদি ঘোষণা করা হয়, দলের মধ্যে একটা ডামাডোল তৈরি হতে পারে। আর এই সমস্ত পরিস্থিতিতে এত বেকায়দায় গত 15 বছরে শাসক শিবিরকে কোনো দিন বিজেপি পায়নি। ফলে জেতার অঙ্ক তাদের কাছে অনেকটাই সহজ হয়ে যাচ্ছে। কিন্তু শুধুমাত্র বিপক্ষ শিবির এরকম ঘেঁটে থাকলেই যে বাংলায় জেতা যায় না, সেটা এতদিনে বিজেপি বেশ ভালো করে বুঝে গেছে। আর তাই তাই তারা যেটা করছে যে এই বাংলায় ভোট হয় না, ভোট করাতে হয়, এই আপ্তবাক্যটাকে বুঝে নিয়ে খুব সন্তর্পণে একদিকে যেরকম সংগঠন সাজিয়ে নিচ্ছে, সংগঠন না থাকলে ভোট বাক্সকে টেনে আনা যাবে না ইভিএম অবধি। 2 নম্বর যেটা হচ্ছে নিজেদের ভোট ব্যাংক, সেটাকে কিন্তু সুকৌশলে বাড়িয়ে নিচ্ছে। এই সময়টাকে এইভাবে ইউটিলাইজ এর আগে বিজেপি, অন্তত বঙ্গ বিজেপি করেনি। আর তার ফলে 2026-এর আগে কিন্তু অনেক বেশি কনফিডেন্ট, অনেক বেশি ম্যাচিওর ওয়েতে খেলাটা শুরু করছে বিজেপি। কিভাবে এক এক করে আপনাদের সামনে নিয়ে আসছি। প্রথমেই শুরু করছি সুদূর উত্তরবঙ্গ থেকে, যে উত্তরবঙ্গ হচ্ছে বিজেপির শক্ত ঘাঁটি। কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনে দেখা গেছে সেই শক্ত ঘাঁটিতে কিন্তু একটু হলেও ফাটল ধরছে। কেন একটু হলেও ফাটল ধরছে? তার কারণ হচ্ছে কুচবিহার আসনটি হাত থেকে বেরিয়ে গেছে। যদিও বিজেপির যেটা আভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট, সেখানে বলা হচ্ছে যে এখানে 2019-এর পর থেকেই ডেমোগ্রাফি চেঞ্জ করার চেষ্টা করা হয়েছে, প্রচুর পরিমাণে ভুয়ো ভোটার এই সব জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং তার ফলেই বহু আসন লো মার্জিন হয়েছে, বহু আসন হাত থেকে বেরিয়ে গেছে এবং বহু বিধানসভায় টালমাটাল অবস্থা হয়েছে। কিন্তু যদি এসআইআর প্রপারলি হয়, তাহলে কিন্তু এই সমস্ত ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে এবং এইখানে শাসক দল যে 54টা আসন আছে পুরো উত্তরবঙ্গে, সেখানে সিঙ্গেল ডিজিটে নেমে আসতে পারে। এমনকি শূন্যের কাছাকাছিও তাদের সংখ্যা, বিধানসভার সংখ্যা চলে যেতে পারে উত্তরবঙ্গে। কিন্তু তা সত্ত্বেও উত্তরবঙ্গ শক্ত ঘাঁটি বলে একে কোনো রকম হালকা করে নেওয়ার জায়গা নেই, বরং আরও শক্তপোক্ত করতে হবে। যেটা প্রাথমিকভাবে ঠিক হয়েছিল যে উত্তরবঙ্গে একটা রথযাত্রা হবে, শিলিগুড়ি থেকে কুচবিহার অবধি করার পরিকল্পনা ছিল, কিন্তু পরবর্তীকালে সারা রাজ্য জুড়েই রথযাত্রা হচ্ছে। তাই উত্তরবঙ্গের কিন্তু ব্যাপক সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর জন্য নতুন একটা পরিকল্পনা বিজেপির তরফ থেকে নেওয়া হয়েছে। 50 লক্ষ পরিবার, অন্তত 50 লক্ষ পরিবারের কাছে পৌঁছতে হবে এবং সেখানে তাদের হাতে তুলে দিতে হবে যে কেন ডাবল ইঞ্জিন সরকার দরকার রয়েছে। ফলে ইতিমধ্যেই বিজেপি কর্মীরা তো বটেই, তারা কিন্তু গৃহ সম্পর্ক অভিযানে উত্তরবঙ্গে ব্যাপকভাবে নেমে পড়েছে। এর পাশাপাশি স্বয়ংসেবক যারা, দেখুন সংঘ তো সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নয়, তারা এর মধ্যে থাকবে না, কিন্তু স্বয়ংসেবক যারা, তাদের তো একটা নিজস্ব রাজনৈতিক মতাদর্শ রয়েছে, সেই জায়গা থেকে স্বয়ংসেবকরাও ময়দানে নেমে পড়েছে। ফলে এখানে উত্তরবঙ্গের বঞ্চনা কিভাবে এই সরকারের আমলে বা তার আগে উত্তরবঙ্গ বঞ্চিত হয়েছে সেই কথা তুলে ধরা হয়েছে এবং ডাবল ইঞ্জিন সরকার এলে কিভাবে উত্তরবঙ্গের রূপটা চেঞ্জ হয়ে যাবে সেই জায়গাটা বোঝানো হচ্ছে। তার পাশাপাশি এবারে বাজেটেই উত্তরবঙ্গের জন্য কি করা হয়েছে, কিভাবে উত্তরবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে, সেই সমস্ত কিছু সামনে নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশে হিন্দুদের বর্তমান অবস্থা কি, এই উত্তরবঙ্গের বেশিরভাগ মানুষই কিন্তু এই পূর্ববঙ্গ থেকে বা এখনকার বাংলাদেশ থেকে বিতাড়িত, ফলে তারা সেই জায়গাটা জানেন এবং বাংলাদেশের বর্তমান অবস্থা কি সেই জায়গাটা তুলে ধরা হচ্ছে। তার পাশাপাশি সেই আজ যে পশ্চিমবঙ্গ এসে পড়েছে, মালদা, মুর্শিদাবাদ, সেই সমস্ত কথাও তাদের সামনে তুলে ধরা হচ্ছে। আলটিমেটলি উত্তরবঙ্গের শক্ত ঘাঁটি একদম নিশ্ছিদ্র করে ফেলা হচ্ছে, যাতে এখান থেকে ব্যাপক সংখ্যক আসন, ম্যাক্সিমাম আসন বিজেপি বার করে নিয়ে আসতে পারে। ফলে 148-এর ইকুয়েশনে উত্তরবঙ্গ অত্যন্ত ক্রুশিয়াল ফ্যাক্টর এবং সেখানে একটুও লুজ দেওয়ার কোনো জায়গা নেই, সেটা তারা একদম নিশ্চিত করতে চাইছে। এর পাশাপাশি আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যেটা নিয়ে আপনারা প্রায়শই কথা বলেন, সেটা হচ্ছে মহিলা ভোট ব্যাংক। বাংলায় মহিলা ভোট ব্যাংক, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অনেক কিছু হয়ে যাওয়ার পরেও কিন্তু
কিন্তু বিজেপির দিকে সেইভাবে আসছে না, এবং এটা দিদিমণির একটা ডিভিডেন্ড ভোট ব্যাংকে পরিণত হয়েছে মুসলিম ভোট ব্যাংকের পাশাপাশি। সেই জায়গাটাকে কিভাবে ভাঙা যায় সেটাও কিন্তু পরিকল্পনা শুরু হয়ে গেছে। দেখুন, আমি আমার ফেসবুকেও লিখেছিলাম এবং আমাদের যে প্রাইমারি সমীক্ষা সেখানেও ইঙ্গিত উঠে আসছে যে এই লক্ষ্মীর ভাণ্ডারের যে 500 টাকা বাড়ানো হলো, তারপরেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের যে মহিলা ভোট ব্যাংক আছে সেখান থেকে প্রায় 3.5% একটা ডিপ, একটা স্প্লিট শাসক দলের ভোট ব্যাংকে দেখা যাচ্ছে, যার মধ্যে 3% হিন্দু মহিলা ভোট ব্যাংক আছে যারা বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার পরও তারা বিজেপিকেই ভোট দেবেন, কেননা তারা বিশ্বাস করেন যে এই রাজ্যে সরকার পরিবর্তন হয়ে অন্য কেউ এলেও লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না, বরং বিজেপি যদি এখানে আসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে। ফলে 3%, এটা মাথায় রাখুন, সেই ভোট ব্যাংক বাইরে চলে এসছে। এর পাশাপাশি 0.5% একটা ভোট দেখা যাচ্ছে যেটা মুসলিম ভোট ব্যাংক, মুসলিম মহিলা ভোট ব্যাংক, তারা হয়তো বিজেপিকে ভোট দেবে না, কিন্তু তাদের ভোটটা কিন্তু এবার কংগ্রেস বা আইএসএফ এর দিকে শিফট করতে পারে, সুইচ করতে পারে, সেই রকম সম্ভাবনা তৈরি হয়েছে। এটা একটা বড় ধাক্কা শাসক দলের জন্য। কিন্তু এখানেই থেমে থাকতে চাইছে না বিজেপি। তাদের টার্গেট এই মহিলা ভোট ব্যাংক অন্তত 5% ধস নামানো, মানে 3.5% যেটা হয়েছে আরও 1.5% বাড়ানো। ফলে বাংলার মেয়েদের মন জিততে বিহার, উত্তরপ্রদেশ থেকে মহিলা বিস্তারক আনছে বিজেপি। এবং শুধুমাত্র মন জিততে নয়, এরা তো এসে প্রচার করবেনই যে এখানে বিজেপি শাসিত রাজ্যে সেখানকার মহিলাদের কিভাবে উন্নয়ন হচ্ছে, কিভাবে সেখানে বেটারমেন্ট হচ্ছে, সেই জায়গাটা রয়েছে। তার পাশাপাশি নারী নিরাপত্তার স্বার্থে ডাবল ইঞ্জিন সরকারের কতখানি দরকার রয়েছে সেই জায়গাটাও কিন্তু এরা করবেন। তার পাশাপাশি আরও দুটো গুরুত্বপূর্ণ টাস্ক এরা করতে চলেছেন। দেখবেন রিসেন্টলি যদি কোনো রকম কোনো অকওয়ার্ড সিচুয়েশনে শাসক দল পড়ে যায় না, তারা কি করে, মহিলা বাহিনীকে সামনে ঠেলে দেয় এবং পিছন থেকে পুরুষরা থাকে এবং সমস্ত গণ্ডগোলটা এই প্যাটার্নে তারা করে। এখন এর পাল্টা একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে কোনো পুরুষ কর্মী বা প্রার্থী তাদেরকে এইভাবে মহিলা দিয়ে ঘিরে শাসক দল গণ্ডগোল করবে আর অন্যদিকে উন্নয়ন বাহিনী ভোটটা লুট করে নেবে না, সেটা করলে হবে না। সেখানে পাল্টা প্রতিরোধের দরকার আছে। কিভাবে পাল্টা প্রতিরোধ করা যেতে পারে? এই রাজ্যের যে নারী মোর্চা রয়েছে সেই নারী মোর্চা, মহিলা মোর্চাকে সেই জায়গাটার কিন্তু ট্রেনিং দেওয়া হবে। অন্যান্য রাজ্যে তারা কিভাবে কাজ করে সেই জায়গাটার করা হবে। পাশাপাশি এই যে মহিলাদের এগিয়ে দিয়ে বাজিমাত করা, সেটার পাল্টা অ্যান্টিডোট, অর্থাৎ এই তরফেও সেই মহিলা বাহিনীকে এগিয়ে দিয়ে কিভাবে পুরো ব্যাপারটাকে ব্লকেজ করা যায় সেই জায়গাটাও কিন্তু এখানে ট্রেনিংয়ের মতো কাজ চলবে। ফলে এই যে মহিলা বিস্তারক অন্য রাজ্য থেকে নিয়ে আসা হচ্ছে, যারা অলরেডি পলিটিক্যালি এইসব কাজ করে এসছেন, তারা কিন্তু এই রাজ্যের যারা মহিলা শক্তি রয়েছেন, মহিলা মোর্চা রয়েছেন, তাদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছেন। প্লাস বাড়ি বাড়ি গিয়ে একটা গৃহ সম্পর্ক অভিযান, যে এখানে শুধুমাত্র নারী নিরাপত্তার স্বার্থে আপনি ভোট দিলেই হবে না, আপনাকে কিন্তু অন্য মহিলাদের ভোটটাও টেনে নিয়ে আসতে হবে। নাহলে 1000 টাকা 1200 টাকা ভাতা হয়তো পাবেন, কিন্তু তারপর আরজিকর কাণ্ড হবে, তারপর কসবা কাণ্ড হবে, দিকে দিকে কি ঘটনা ঘটছে দেখছেন না, সেই প্রচারটা কিন্তু এরা করবেন। এবং শুধু এখানেই থেমে নয়, দেখুন লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প হিসেবে ইতিমধ্যেই চিৎকার করে কথা বলতে শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা। তারা পরিষ্কারভাবে বলছেন যে যখনই বিজেপি ক্ষমতায় আসবে এই রাজ্যে আর ওই 1000-1200 নয়, একদম 3000 টাকার ভাতা পাওয়া যাবে, যেটা ডেফিনেটলি মহিলা ভোট ব্যাংকে তো এফেক্ট করবেই এবং সেখান থেকে বিজেপি থেকে আসার একটা জায়গা রয়েছে। কিন্তু তার পাশাপাশি আরও একটা অ্যাডেড অ্যাডভান্টেজ এই রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার হলে হবে, সেই জায়গাটাও কিন্তু এবার প্রচারে চলে আসছে, এবং সেটা হচ্ছে লাখপতি দিদি। আপনারা জানেন যে যেখানে ডাবল ইঞ্জিনের সরকার রয়েছে, যেখানে এই ধরনের কোনো বাধা বিপত্তি নেই, সেখানে মহিলাদের স্বনির্ভর করার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে লাখপতি দিদি 1 লাখ টাকা করে দেওয়া হয় মহিলাদের, যাতে তারা স্বনির্ভর হয়ে ওঠেন, নিজস্ব ব্যবসা তারা করতে পারেন এবং সেখান থেকে একটা বড় আয় আগামী দিনে করতে পারেন। এবারের বাজেটেও নির্মলা সীতারামনজি এর জন্য একটা বড় রকম ফান্ড রেখেছেন, কিন্তু দুঃখের কথা হচ্ছে বাংলার মহিলাদের কাছে সেটা পৌঁছানো সম্ভব হচ্ছে না, বারবার বাধার মুখে পড়তে হচ্ছে। কিন্তু ডাবল ইঞ্জিন সরকার হলে সেই বাধাটা সরে যাবে। ফলে লক্ষ্মীর ভাণ্ডার যেরকম একদিকে তাদের টাকাটা বাড়বে, অন্যদিকে লাখপতি দিদির মতো সুবিধা পাবে, সেইটাও কিন্তু প্রচারে খুব ব্যাপকভাবে আসতে চলেছে। এর পাশাপাশি আরেকটা জায়গা আপনাদের চিন্তার জায়গা রয়েছে, সেটা হচ্ছে যুব সাথী প্রকল্প। এই রাজ্যে শিল্প নেই, এই রাজ্যে সরকারি চাকরি নেই, সেখানে শুধুমাত্র দুর্নীতি আছে, কিন্তু তারপরেও ভোটের আগে 1500 টাকা করে ভাতা শুরু হচ্ছে, যাতে করে যুবকদের একটা বড় অংশ কিন্তু এবার শাসকের সঙ্গে থাকতে পারে, এমনটাই আপনারা মনে করছেন। কিন্তু প্রাইমারি যেটুকুনি ডেটা উঠে আসছে, তাতে বিরোধী মনোভাবাপন্ন যেসব মানুষ রয়েছেন বা যেসব পরিবার রয়েছে, তারা হয়তো যুবসাথীর লাইনে গিয়ে দাঁড়াচ্ছেন, ফর্ম ফিল আপ করছেন, ভাতাটাও তারা নেবেন, কিন্তু তার মানে তারা শাসককে ভোট দেবেন তা কিন্তু নয়। কেননা তারা বিশ্বাস করে ভাতা দিয়ে জীবন চলতে পারে না এবং
এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে না এই রাজ্যে শিল্প হবে, না এই রাজ্যে সরকারি চাকরি হবে। কিন্তু যেহেতু এটা সরকারি টাকা, সুতরাং তারা নেবেন, সেটা আমার আপনার ট্যাক্সের পয়সা, কিন্তু তার জন্য তারা ভোটটা দেবেন না। সুতরাং এইটা একটা খুব পজিটিভ পয়েন্ট আছে। কিন্তু এর পাশাপাশি এই ভাতাটা নিয়ে যারা শাসককে ভোট দেয়, সেই ভোট ব্যাংকটাকেও নিজের দিকে টেনে আনার পরিকল্পনা করছে বিজেপি। ফলে এই যে যুবসাথী, তাদেরকে টেক্কা দিতে কিন্তু উৎসাহ ভাতা চালু করতে চলেছে, এবং যেটা বিজেপির ইস্তাহারে থাকতে চলেছে যে 2,500 টাকা করে দেওয়া হবে। এখন পশ্চিমবঙ্গের বাস্তবতাটা এই রাজ্যের যুব সমাজ সব থেকে ভালো বোঝে। গত 15 বছরে যেভাবে ইনফ্রাস্ট্রাকচারকে ভেঙে দেওয়া হয়েছে, তাতে খুব সহজে যে এই রাজ্যে শিল্প আসবে এবং বেসরকারি চাকরি মিলবে, না, সেরকম সম্ভাবনা নেই। সেটা আসতে 3, 4, 5 বছর সময় লেগে যেতে পারে। আবার সরকারি চাকরি যে হবে, বিপুল পরিমাণ পদ ফাঁকা আছে, কিন্তু সেখানে সরকারি চাকরি হওয়া মানেই যে প্রথম লটেই সকলে পেয়ে যাবেন তা নয়। ফলে সকলকেই চাকরি পেতে কিন্তু নতুন সরকার পরিবর্তন হলেও 3, 4, 5 বছর ওয়েট করতে হতে পারে। ফলে এই যে সময়টা থাকছে, এই সময়টায় 1,500 টাকার থেকে 2,500 টাকা পাওয়া ভালো। এই ভাতাটার উপর ডিপেন্ড করতে হবে, কেননা এই ভাতাটা পেলে সেখান থেকে তাদের ওই মাসিক কিছু খরচই বলুন, বিভিন্ন স্কিল ট্রেনিং বলুন, সেইগুলো তারা কিন্তু করতে পারবে। ফলে এই যে শাসকের দিকে যে ভোটটা থাকবে, যুবকদের যে ভোটটা থাকবে, যুব সমাজের যে ভোটটা থাকবে, সেটাকেও টেনে বের করে আনার পরিকল্পনা চলছে, এবং সেটা কিন্তু খুব এফেক্টিভলি কাজ করছে। এর পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে স্লোগান। দেখুন, এই রাজ্যে বা সব জায়গাতেই বিজেপি যে স্লোগানটা দেয়, সেটা হচ্ছে জয় শ্রীরাম। এখন যারা বিজেপির ডেডিকেটেড ভোটার, তাদের এই জয় শ্রীরাম স্লোগান নিয়ে কোনো অসুবিধা নেই, বরং তারা এই জয় শ্রীরাম স্লোগানটা নিয়ে একটা অতিরিক্ত আত্মবিশ্বাস পান। তারা বিশ্বাস করেন যে জয় শ্রীরামের নাম শুনে যেরকম ভূত পেতনি ছুটে পালায়, সেরকম করে এই রাজ্যেও অনেকেই ছুটে পালাচ্ছেন, সেটাতে তারা একটা মানসিক শক্তি পান। কিন্তু শুধুমাত্র তাদের ভোটটা নিলেই তো হবে না, যেটা ফ্লোটিং ভোটার, তাদের কিন্তু এই জয় শ্রীরাম স্লোগানে কোথাও গিয়ে একটা যেন অবস্ট্রাকেল আছে। বারবার তাদেরকে খাওয়ানো হয়েছে, তাদেরকে বোঝানো হয়েছে যে জয় শ্রীরাম হচ্ছে বহিরাগত, সুতরাং এই বহিরাগতর সঙ্গে বাঙালি সংস্কৃতির কোনো মিল নেই, এবং তারা অনেকটা সেটা খেয়েওছেন। সুতরাং সেই জায়গাটা, সেই ব্যারিকেডটা ভাঙার দরকার হয়ে পড়েছে। তাই এবার কিন্তু জয় শ্রীরামের বদলে জয় মা কালী, এই স্লোগান কিন্তু আরও জোরদারভাবে আসবে। কেন এই কথাটা মনে করা হচ্ছে? কেননা দেখুন, যখন শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হলেন, তখন তার সেই সভাপতি বরণ অনুষ্ঠানে সেখানে কিন্তু কালীঘাটের কালী মায়ের ছবি ছিল, জয় মা কালী আওয়াজ উঠেছিল। এমনকি রিসেন্টলি নরেন্দ্র মোদীজি যে চিঠি, খোলা চিঠি পশ্চিমবঙ্গবাসীর জন্য লিখেছেন, সেখানেও কিন্তু জয় মা কালী অত্যন্ত জোর গলায় বলা হয়েছে। এখন এটা কেন কাজে লাগবে মনে করা হচ্ছে? তার কারণ হচ্ছে আমাদের পড়শি রাজ্য ওড়িশা, যেখানে নবীন পট্টনায়ক, বিজু জনতা দল, সেখানে একদম একচ্ছত্র আধিপত্য ছিল, কিন্তু সেখানেও যখন বিজেপি ক্ষমতায় আসছিল, সেখানকার মানুষের কথা ভেবে জয় শ্রীরামের পাশাপাশি জয় জগন্নাথ স্লোগানও দেওয়া হয়েছিল, যেটা ক্লিক করেছিল। সুতরাং বাংলাতে জয় শ্রীরামও যেরকম থাকবে, সেরকম বিজেপি যে বাংলা বিরোধী নয়, বাংলা থেকেই বাংলা শক্তি নিয়ে বিজেপি চলে, জয় মা কালীকেও কিন্তু সেই জন্য সম্পৃক্ত করা হচ্ছে। ফলে ফ্লোটিং ভোটার যেটা রয়েছে, যারা শেষ মুহূর্তে ডিসাইড করেন, যারা ওই একটুতেই কিছু খেয়ে যান, সেই ভোটটাকেও নিজেদের দিকে নিয়ে আসার জন্য স্লোগান, সেখান থেকেও কিন্তু কোনো রকম রিজিডিটি থাকছে না। জসমিন দেশে যদাচারো, সেই মোটোতে কিন্তু চলছে। ফলে এখানেও কিন্তু একটা ভোট ব্যাংক ডেভেলপমেন্টের জায়গা রয়েছে বলে অনেকেই মনে করছেন। এর পাশাপাশি যতগুলো ফ্রন্ট রয়েছে, সেই প্রত্যেকটা ফ্রন্টকে কিন্তু অ্যাক্টিভ করে দেওয়া হচ্ছে। মহিলা মোর্চা, যুব মোর্চা, বিদ্যার্থী পরিষদ, যদিও বিদ্যার্থী পরিষদ সরাসরি বিজেপির অঙ্গ নয়, কিন্তু তা সত্ত্বেও এরকম যতগুলো মোর্চা রয়েছে, সবাইকে ময়দানে নামানো হচ্ছে। কেন হচ্ছে? তার কারণ হচ্ছে, দেখুন, বিজেপির বিরুদ্ধে একটা বড় অভিযোগ হচ্ছে যে বিজেপি নেতাদের টিভির পর্দায় দেখা যায়, সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, কিন্তু মানুষের বাড়ি বাড়ি, পাড়ায় পাড়ায়, রাস্তায় আন্দোলন, সেখানে কোথায় দেখা যাচ্ছে? এখন সব মোর্চা যদি অ্যাক্টিভেট হয়ে যায়, সবাই যদি রাস্তায় থাকে, তাহলে দুটো জিনিস হবে। এক, কর্মীরা অনেক বেশি সংঘবদ্ধ হবে, মানুষ দেখবে এরা রাস্তায় রয়েছে, এবং দুই, যদি এগুলোকে আটকানোর চেষ্টা করা হয়, সব মোর্চা যখন একসঙ্গে কাজ করবে, তখন কিন্তু তারা একটা জয়েন্ট ফোর্স হিসেবে কাজ করবে, পাল্টা প্রতিবাদ, প্রতিরোধ, সমস্ত কিছু হবে। ফলে একটা এক্সাম্পল দিলেই আপনারা বুঝতে পারবেন, এই যে এখন পরীক্ষার মরশুম চলছে, যেখানে অবভিয়াসলি শাসক দল ঢাক ঢোল পিটিয়ে মাইক বাজিয়ে অনেক কিছু করছে, তখন পুলিশ চুপ থাকে, কিছু দেখতে পায় না, কিন্তু ওই সব ছ্যাঁচড়ামি করে তো লাভ নেই। এই সময় মাইক ব্যবহার করা যাবে না, কিন্তু এই সময়টাকেও ইউটিলাইজ করা হয়েছে। যুব মোর্চা যারা, তারা গাছতলায় আড্ডা দিয়েছে, তারা মানুষের সঙ্গে মিশেছে, বিভিন্ন রকম পদযাত্রা করেছে মাইকের ব্যবহার ছাড়াই।
তারা যে রাস্তায় আছে এই জায়গাটা তারা এস্টাবলিশ করেছে। এবং একটা লক্ষণীয় জিনিস দেখুন, এই যে নতুন রাজ্য কমিটি হয়েছে, সেখানে যুব মোর্চা বলুন, মহিলা মোর্চা বলুন, সেখানে কিন্তু যারা প্রধান মুখ ছিলেন তাদেরকে চেঞ্জ করা হয়নি। কারণ কেন্দ্র থেকে যেটা নির্দেশ ছিল যে এরা প্রথম টার্মে কিন্তু শিখেছেন, ফলে এদের ইম্প্যাক্ট সেইভাবে দেখা যায়নি। কিন্তু এই যে লার্নিংটা হয়েছে, এবার সেটাকে কাজে লাগানোর সময় এসেছে। এই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে এরা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হতে পারবেন যদি এদেরকে প্রপারলি গাইড করা যায়, এবং সেটাই ঠিক হচ্ছে। আগের থেকে দেখুন যুব মোর্চা বলুন, মহিলা মোর্চা বলুন, অনেক অনেক বেশি অ্যাক্টিভ হচ্ছে। এবং যত বেশি এই অ্যাক্টিভিটি বাড়বে, তত রাস্তায় দেখতে পাবে, তত মিডিয়া কভারেজ আসবে, তত মানুষের কাছে আস্থা যাবে, এবং ধীরে 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 কর্মীরাও জাগবেন এবং তারাও মানুষের বাড়ি বাড়ি পৌঁছবেন। সেই জায়গাটা কিন্তু ক্রমশ তৈরি করা হচ্ছে। এর পাশাপাশি আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। আজকে যুদ্ধটা শুধু ময়দানে নয়, শুধু দেওয়াল লিখানে নয়, সেখানে ন্যারেটিভ বিল্ডিংটাও একটা কাজ করে। এবং একসময় বিজেপির এই আইটি সেল অত্যন্ত শক্তিশালী ছিল, কিন্তু গত 10 বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এবং বিশেষ করে এই প্যাকের অন্তর্ভুক্তির পর ভুয়ো খবর ছড়িয়ে, এআই ব্যবহার করে, মিথ্যা ন্যারেটিভ তৈরি করে কিন্তু অনেকটাই শাসক দল এগিয়ে গেছে, এবং সেই জায়গাটার কাউন্টার করার দরকার আছে। এই রাজ্যে প্রচুর মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপির হয়ে কথা বলেন, কাজ করেন, তাদের হয়ে প্রচার করেন, কিন্তু তারা সংঘবদ্ধ নন, তারা ট্রেন্ড নন। এখন সেই জায়গাটাকে কাজে লাগানোর জন্য অন্য রাজ্যের আইটি কর্মী যারা রয়েছেন তাদেরকে এই বাংলায় নিয়ে আসা হচ্ছে, যাতে এই যে যারা কাজ করছেন ইন্ডিভিজুয়ালি তাদেরকে সংঘবদ্ধ করা যায়, তাদেরকে আরও বেশি ট্রেন করা যায়, তাদেরকে আরও বেশি স্কিলফুল করা যায়। এবং সোশ্যাল মিডিয়ায় 1 ইঞ্চি জমিও প্যাককে ছাড়া হবে না। কোনো ফেক ন্যারেটিভ তৈরি করলে তার পাল্টা ন্যারেটিভ দিতে হবে, এবং মানুষের কাছে পৌঁছতে হবে যে হ্যাঁ, বিজেপি সব ফ্রন্টে রয়েছে, বিজেপি পরিবর্তনের জন্য তৈরি, এই রাজ্যের পরবর্তী শাসকের নাম বিজেপি। সেই জায়গাটা কিন্তু এস্টাবলিশ করে দিতে হবে। কোনো ফ্রন্টে কোনো জায়গা কিন্তু তারা ছাড়ছে না। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে ভোট ব্যাংক। দেখুন, বিজেপির যেটা টার্গেট রয়েছে সেটা হচ্ছে যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গে তাদের ভোট ব্যাংক 47% রিচ করতে হবে। কেন 47% রিচ করতে হবে? 47% যদি হয়, বিরোধীদের বাকিদের যা ভোট হবে সেটা যেভাবে স্প্লিট হবে, তাদেরকে টপকানোর জায়গায় কেউ থাকবে না, এবং তাহলেই ক্ষমতায় আসা সম্ভব হবে। বর্তমান হিসাব কি বলছে? 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি 39%-এর কাছাকাছি ভোট পেয়েছিল, এবং 3% মতো মহিলা ভোটের সুইং অলরেডি তাদের দিকে হয়ে গেছে। সুতরাং 42%-এ তারা পৌঁছে গেছে। কিন্তু এর পাশাপাশি তাদেরকে যদি ভোট ব্যাংক বাড়াতে হয়, তাহলে আরও অন্য জায়গা থেকে ভোট অ্যাকুমুলেট করতে হবে। এখন মুশকিল হচ্ছে, এই রাজ্যের প্রায় 30% হচ্ছে মুসলিম ভোট ব্যাংক, যেখান থেকে খুব সামান্য অংশ তাদের দিকে আসবে, পয়েন্ট ফ্র্যাকশন, সেটা ক্যালকুলেশনের মধ্যে আনছে না। এদের মধ্যে একটা মাইন্ডসেটই আছে, বিজেপির কাছ থেকে সমস্ত ফ্যাসিলিটি নেবো, বিজেপি সরকার থাকলে সমস্ত কিছু দেবো, কিন্তু ভোটটা এদেরকে দেবো না। এবং এটা শুধু বাংলা নয়, গোটা ভারতবর্ষের টেন্ডেন্সি। সুতরাং ওই জায়গাটাই কনসেন্ট্রেট করছেই না বিজেপি। ফলে ওই তৃণমূল কংগ্রেসের যে 30% ভোট ব্যাংক আছে, বা কংগ্রেসের যে 5.5% ভোট ব্যাংক আছে, সেটা কিন্তু টার্গেট নয়। তাহলে কোথায় টার্গেট হচ্ছে? মেন টার্গেটটা থাকছে বামফ্রন্ট। কেননা বামেদের এই ভোটারদের বোঝানোর ক্ষেত্রে দুটো সুবিধা রয়েছে। এক, তোমরা তো ক্ষমতায় আসছোই না, শূন্য থেকে মহাশূন্যে যাচ্ছ। এখানে এই রাজ্যে যদি পরিবর্তন না হয়, বিরোধীদের এবার 2026-এর পর কী অবস্থা হবে বুঝতে পারছো, তোমাদের হরগোবিন্দ দাস, চন্দন দাসের কী অবস্থা হয়েছে বুঝতে পারছো। এই যে কথাগুলো আছে, এটা কিন্তু বামেদের যে হিন্দু ভোটটা আছে, তারা হরগোবিন্দ দাস, চন্দন দাসের ঘটনার পর অনেক বেশি কনভিন্সড হয়ে গেছে, এবং তাদেরকে সুইচ করাতে হবে বিজেপির দিকে। সেই কাজটা চলছে। কেন এদের কাছে মোটামুটি 6-6.5% মতো ভোট আছে, যার মধ্যে 2% হচ্ছে মাইনরিটি ভোট। বাকি যে 4-4.5% ভোটটা রয়েছে, সেই ভোটটা হচ্ছে পুরোপুরি হিন্দু ভোট। এর মধ্যে 1.5-2% ভোট আছে যারা ওই বেশি বোঝে, সুতরাং সেই ভোটটা কিছুতেই আসবে না, সেটা সকলেই জানে। কিন্তু বাকি যে ভোটটা আছে, তারা কিন্তু এবার কার্যত মনস্থির করছেন, এবং সেই মনস্থির করছেন এই বার্তাটা পাওয়ার পরই এই ভোটটাকে নিজেদের দিকে সুইচ করানোর জন্য একদম জান প্রাণ লড়িয়ে দেওয়ার কথা বলে দেওয়া হয়েছে কর্মীদের, যে এদেরকে বোঝাতে হবে যে ভাই, এখানে পরিবর্তনটা করো, তারপর তোমরা তোমাদের আবার দলে ফেরত যাও না। কে মানা করেছে? কিন্তু এবারে চোখ বন্ধ করে হলেও ভোটটা বিজেপিকে দাও, এই রাজ্যে পরিবর্তনটা ঘটাও। বিরোধী ভোট ভাগ করলে এবারে হবে না, সেই বার্তাটা দিতে হবে। এবং দেখুন, সেই কথাটা বারবার কিন্তু শ্রমিক ভট্টাচার্য বলছে, এবং শুধু শ্রমিক ভট্টাচার্য নয়, পুরো ফ্রন্টকে কিন্তু নামিয়ে দেওয়া হচ্ছে এই ইকুয়েশনটাকে ঠিক করতে। এবার
ভোট ব্যাংকের কথা যখন হচ্ছে তখন বিভিন্ন পকেটে কিন্তু বিভিন্ন রকম সেগমেন্ট তৈরি হচ্ছে, যেখানে গণ্ডগোল পাকানোর চেষ্টা করা হচ্ছে। যেমন উত্তরবঙ্গ, যেটা শক্ত ঘাঁটি, প্রথমেই যে কথাটা বলে শুরু করলাম, কিন্তু সেখানে দেখুন যারা বাংলা ভাগের কথা বলছিল, যাদেরকে বিজেপি কার্যত ব্রাত্য করে দিচ্ছিল, সেটা জন বার্লা হোক, সেটা বিষ্ণুপ্রসাদ শর্মা হোক, তাদেরকে কিন্তু বিজেপি টিকিট দিচ্ছে না, বা বিজেপি কোণঠাসা করে দিচ্ছে, বিজেপি তাদেরকে ব্রাত্য করে দিচ্ছে, কিন্তু এদেরকেই শাসক দল জামাই আদর করে নিয়ে যাচ্ছে। ফলে এখানে কিন্তু ভুল ন্যারেটিভ একটা সেট হতে পারে। আর তাই নিশ্ছিদ্র দুর্গ হলেও সেটাকে আরও নিশ্ছিদ্র করতে সেখানে যে যে ঘুঁটিগুলো আছে সেগুলোকে কিন্তু একটুও ইউটিলাইজ করতে ছাড়ছে না বিজেপি। যেমন পাহাড়ের নতুন সমীকরণ, বিমল গুরুংকে নিয়ে রাজু বিস্তার, দার্জিলিংয়ে যিনি সাংসদ, তিনি সোজা দিল্লি চলে গিয়েছিলেন, সোজা অমিত শাহজির সঙ্গে বসিয়ে দিয়েছিলেন, সেখানে বৈঠক হয়েছে। এই ভোট ব্যাংকটাকে কাছে আনতে হবে, অর্থাৎ এই যে বাংলা বিরোধী শক্তিটাকে কাজ করিয়ে এখানে একটা অঙ্ক ঘেঁটে দেওয়ার চেষ্টা করা হচ্ছে না। কোনো রিস্কের কোনো জায়গা নেই, সেই জায়গাগুলোকে কনসলিডেট করতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, যেটা 1 মার্চ থেকে শুরু হতে চলেছে, পরিবর্তন যাত্রা। 48 ঘন্টার মধ্যে আটজন অত্যন্ত প্রভাবশালী নেতা পশ্চিমবঙ্গে পা রাখবেন। কেন? তার কারণ হচ্ছে যে বিভিন্ন প্রান্ত থেকে 294টা বিধানসভা ছুঁয়েই কিন্তু রথযাত্রা হবে, যাতে করে একদিকে পুরো সংগঠনকে চার্জড আপ করে ময়দানে নামিয়ে দেওয়া যেতে পারে, এবং চার্জড আপ সংগঠন যখন ময়দানে নামবে, যখন রাস্তায় নামবে, যখন এই রথযাত্রা হবে, তখন কিন্তু ভোটারদের কাছেও বার্তা যাবে এবং ভোটাররাও কার্যত জাগ্রত হয়ে যাবে। এবং সেখানে যে তালিকা হচ্ছে, অমিত শাহজি তো আসছেন, সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনজি আসছেন, এর পাশাপাশি রাজনাথ সিংজি, জেপি নাড্ডাজি, ধর্মেন্দ্র প্রধানজি, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী, দেবেন্দ্র ফডনবিস, শিবরাজ সিং চৌহান, একদম হাই প্রোফাইল নেতারা আসছেন। কেন আসছেন? তার কারণ হচ্ছে, অন্নপূর্ণা দেবীর কথা যেমন বলুন, প্রথমে স্মৃতি ইরানির আসার কথা ছিল, তারপর অন্নপূর্ণা দেবীর কথা বলা হচ্ছে, কেননা তিনিও বাংলাটা বোঝেন, বাংলাটা বলতে পারেন। এই নেতারা যখন আসবেন তখন কর্মীরা চার্জড আপ হবে, কর্মীরা চার্জড আপ হলে তারা রাস্তায় নামবেন, রাস্তায় নামলে ইম্প্যাক্ট হবে, ভিড় হবে, এবং ভোটারের কাছে বার্তা যাবে। এবং অন্য আরেকটা অঙ্কও রয়েছে, সেটা হচ্ছে যে এমনিতেই তো শাসক কোণঠাসা হয়ে পড়েছে, যখন এই রকম ইম্প্যাক্টফুল একটা যাত্রা তারা দেখবে, তখন কিন্তু ওখান থেকে প্রবল রকমের প্রতিরোধ আসতে পারে, গুন্ডাগার্দির জায়গায় চলে যেতে পারে। যখন আসবে তখন এই রাজ্যের যে অবস্থাটা রয়েছে, সেই চিত্রটা দেশের সামনে আরও বেশি স্পষ্ট হয়ে যাবে, মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে যে দেখো কিভাবে গণ্ডগোলের জায়গা রয়েছে, সুতরাং পরিবর্তনটা করতে হবে। আর যদি এরা চুপচাপ ঘরে ঢুকে যায়, তাহলে যে জোশটা বিজেপি দেখাবে, সেই জায়গা থেকেও কিন্তু মানুষ কনভিন্সড হবে যে না, হয়তো বিজেপি ক্ষমতায় আসছেই, এবং সেই জন্য এখন থেকেই এরা ঘরে ঢুকে গেছে। সুতরাং যেদিকেই জাগুক, শাঁখের করাতের মতো কিন্তু কাটবে। ফলে সব মিলিয়ে সংগঠন গোছানো, ভোট ব্যাংক বাড়ানো, ভোটারদের জাগ্রত করা, সব জায়গাটাই কিন্তু সন্তর্পণে অত্যন্ত স্ট্র্যাটেজিক ওয়েতে বিজেপি গুছিয়ে নিচ্ছে। এবং সেই জন্যই ওই যোগদান মেলার মতো চমকদার কোনো ব্যাপার নয়, একদম স্ট্র্যাটেজিক ওয়েতে বাংলা জেতার ছক, এবং সেটা পুরোপুরি প্ল্যান অনুযায়ী এক্সিকিউট করা। 2021 থেকে 2026-এর বদলে যাওয়া বিজেপি ঠিক এতখানি কনফিডেন্ট জায়গায় চলে গেছে। কি বলবেন? 26-এর আগে এই যে তামঝাম দেখছেন, এটা কি সত্যিই পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে না? কি মনে হয় এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।